আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী যে সৃজনশীল প্রশ্ন আছে এই অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের অনুশীলনী সৃজনশীল প্রশ্নটা আমাদের কি বলতেছে একটু পড়ি আমরা। তো কি বলতেছে যে ক রাষ্ট্রের জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি। কি বলতেছে যে ক রাষ্ট্রের জনগণ, দেখো কম বলতেছে একটি রাষ্ট্র, তো সেই রাষ্ট্রের জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি মোবারক হোসেন শ্রমনীতি প্রণয়ন, বয়স্ক ভাতা ও পেনশন বৃদ্ধির জন্য আইন প্রণয়ন ও অংশগ্রহণ করেন। কি আইন প্রণয়নে অংশগ্রহণ করেন? শ্রমনীতি প্রণয়ন করতেছে, বয়স্ক ভাতা করতেছে, পেনশন করতেছে, এগুলো কোন কাজ বলতো? কল্যাণমূলক কাজের কথা বলতেছে। তারপরে বলতেছে ক নম্বর যে ক রাষ্ট্রের সরকার দুটি নতুন হাসপাতাল, বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য বই বিতরণ এবং বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন করেন। তো কি যে এই আইন প্রণয়নগুলো করে থাকতেছে। এখন ক নম্বর প্রশ্নে বলতেছে যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হচ্ছে কি রাষ্ট্র। তো উক্তিটি কার? তো দেখো আমাদের যে সংগঠন হচ্ছে কি রাষ্ট্র, রাষ্ট্রের একটা উক্তি দিয়েছে। এই উক্তিটা কে দিয়েছে? আমরা জানি আমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন উক্তি দিয়েছে কয়েকজন, আমাদের হচ্ছে কি একজন রাষ্ট্রবিজ্ঞানী। এখন আমরা ক নম্বর প্রশ্নটা পড়ি। ক নম্বর বলতেছে দেখো যে আমরা বলতেছে যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠন হচ্ছে কি রাষ্ট্র। উক্তিটি কে? আমরা জানি যে উক্তিটি হচ্ছে কি অ্যারিস্টটলের। কি উক্তিটি হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের। এরপরে আমাদের খ নম্বর যে নাগরিকত্ব বলতে বোঝায় কি? যে বলতেছে নাগরিকত্ব বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তো আমাদের কোশ্চেনটা এমন। তো এখন আমরা বলতেছি যে নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার এবং নাগরিক সুবিধা ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে বাধ্য হওয়া। কি যে নাগরিকত্ব বলতে বোঝাইতেছে রাষ্ট্রের রাজনৈতিক অধিকার এবং নাগরিক সুবিধা ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব আছে। কি রাষ্ট্রের প্রতি আমাদের একটা অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে কি হওয়া, বাধ্য হওয়া। সুতরাং আমরা বলতেছি নাগরিক বলতে বোঝায় কি যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং কি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে এবং কি বলতেছে রাষ্ট্রের কল্যাণে নিজের কল্যাণের মাধ্যমে কি ভূমিকা রাখে এবং রাষ্ট্র কর্তৃক বন্টনকৃত সকল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করে, তাকে আমরা বলতেছি কি নাগরিক। তো একজন নাগরিক কি করে থাকে? আমাদের কি বিভিন্ন ধরনের রাজনৈতিক অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করে এবং পাশাপাশি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে কি হয়, বাধ্য হয়। এরপর আমাদের গ নম্বর কোশ্চেনটা আমরা কি আছে একটু ওই পাশ থেকে দেখে আসি। দেখো গ নম্বর কোশ্চেনটা বলতেছে যে জনাব মুবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়নের রাষ্ট্রের কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো। তো বলতেছে জনাব মুবারক হোসেন কি উদ্দীপকে দেখবা যে শ্রমনীতি আইন প্রণয়ন করেছে। কি শ্রমনীতি প্রণয়ন করেছে, তো রাষ্ট্রের এটা কোন ধরনের কাজ তো ব্যাখ্যা করো। তো আমরা একটু দেখি যে শ্রমনীতি রাষ্ট্রের কোন ধরনের কাজ। দেখো গ নম্বরে বলতেছে জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ। কি বললাম যে রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ। দেখো এই শ্রমনীতি প্রণয়ন কাদের জন্য করে? আমাদের শ্রমিকদের জন্য, সাধারণ মানুষের শ্রমিকদের জন্য। তাহলে সাধারণ মানুষের জন্য যে কাজটা করতেছে তিনি যেহেতু দেখো এই মুবারক হোসেন কি ছিল? একজন হচ্ছে কি আমাদের জনপ্রতিনিধি, মানে কি তিনি সরকার টাইপের লোকজন, মানে কি সরকার মানে সরকারের প্রতিনিধি। তো তিনি যেই কাজটা করছেন শ্রমনীতি প্রণয়ন করতেছেন আমাদের সাধারণ মানুষের জন্য, শ্রমিকদের জন্য। তাহলে আমরা বলতেছি কি এটা একটা কল্যাণমূলক কাজ। এখন বলতেছে রাষ্ট্র যে কাজগুলো জনসাধারণের কল্যাণের জন্য করে থাকে তাকে কল্যাণমূলক কাজ বলে। আমরা জানি যে রাষ্ট্র যে কাজগুলো জনগণের কল্যাণের জন্য করে থাকে সেই কাজগুলোকে আমরা বলতেছি কি কল্যাণমূলক কাজ। বলতেছে রাষ্ট্রের বিশাল কর্মী বাহিনীকে পরিচালনা করা এবং সুস্থ রাখা রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। কি করা? রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। এখন বলতেছে শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য শ্রমনীতি মালা প্রণয়ন, ন্যূনতম সঠিক মজুরি নির্ধারণ কি করে থাকে। দেখো শ্রমনীতির মধ্যে কি বলতেছে যে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রমনীতি প্রণয়ন করা হয় এবং ন্যূনতম সঠিক মজুরি নির্ধারণ, কাজের সময় নির্ধারণ, কাজের পরিবেশ সৃষ্টি, বোনাস, ইন্স্যুরেন্স এবং পেনশন সুবিধা প্রদান করা, কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করা, বিদেশে কর্মরত শ্রমিকদের কি করা স্বার্থ রক্ষার জন্য শ্রম অফিসার নিয়োগ এবং গুরুত্বপূর্ণ কাজ। দেখো এই কাজগুলো আমরা বলতেছি কি একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ শ্রমনীতির। এখন বলতেছে অনুচ্ছেদে বর্ণিত জনাব মোবারক হোসেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি। কি তিনি একজন রাষ্ট্রের কি নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি শ্রমনীতি প্রণয়ন কি করেছে? তিনি শ্রমনীতি প্রণয়ন,
বয়স্ক ভাতা বৃদ্ধি এবং পেনশন বৃদ্ধির জন্য আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। এখন শ্রমনীতি প্রণয়ন, বয়স্ক ভাতা বৃদ্ধি, পেনশন বৃদ্ধি ইত্যাদি কাজগুলো রাষ্ট্রের কল্যাণমূলক কাজ। এই কাজগুলো যখন একটা রাষ্ট্র পরিচালনা করে তখন আমরা বলতেছি কি যে তারা আছে কি কল্যাণমূলক কাজ করতেছে। এখন বলতেছে উক্ত কাজগুলো সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের জনকল্যাণ নিশ্চিত হয়। দেখো এই কাজগুলো যখন সম্পাদন করবে একটা রাষ্ট্র তখন কি জনকল্যাণ নিশ্চিত হবে। তো কি জনকল্যাণ হচ্ছে কি তার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, মানে কি যে শ্রমিকদের হচ্ছে যখন ভালো বেতন মজুরি এবং ভাতা দিবে তখন কি দেখবা একটা হচ্ছে কি কল্যাণমূলক কাজ এগুলো। তো একটি রাষ্ট্র কি কল্যাণমূলক কাজগুলো করে কি কাদের জন্য করে থাকে? এই যে জনগণের জন্য করে থাকে। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা দেখো যে অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখন দেখো ক রাষ্ট্রকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় কিনা, এখন কি তারা দেখো কয়েকটা কল্যাণমূলক কাজ করতেছে। এখন ওইটার ভিত্তিতে এদেরকে বলতেছে, ওইটার ভিত্তিতে কি এদের বলা যাবে কি ওইটা কল্যাণমূলক রাষ্ট্র। এখন আমরা আছে কি তোমার সাপেক্ষে যুক্তি দিতে বলতেছে, আমরা একটু দেখি। ঘ নম্বর বলতেছে যে অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়। কি বলতেছে দেখো যে অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়। এখন বলতেছে যে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য কুপ্রথা দূর করার মাধ্যমে রাষ্ট্র ঐচ্ছিক বা কল্যাণমূলক দায়িত্ব আদায়ের মাধ্যমে কি করে থাকে? দায়িত্ব আদায়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে। তো দেখো এর মাধ্যমে কি গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করতেছে। কল্যাণমূলক রাষ্ট্র তার নাগরিকদের কি সুস্বাস্থ্য রক্ষায়, অসুস্থদের স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে স্বল্প খরচে কি করতেছে হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয়, শিশু সনদ, মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, দেশব্যাপী অস্থায়ী হেলথ ক্যাম্পেইন প্রতিষ্ঠা পরিচালনা করে। কি করে থাকে? এই যে এগুলো হচ্ছে সুস্বাস্থ্যের রক্ষার জন্য। কি কল্যাণমূলক রাষ্ট্র তার নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষার জন্য কি এই যে এই কাজগুলো করে থাকে। কি বলতেছে? অসুস্থদের স্বাস্থ্য সেবা প্রদান করতেছে বিনামূল্যে এবং স্বল্প খরচে, তারপরে হাসপাতাল নির্মাণ করতেছে, দাতব্য চিকিৎসালয় নির্মাণ করতেছে, শিশু সনদ দিতেছে, তারপরে মাতৃমঙ্গল কেন্দ্র দিতেছে, পরিবার পরিকল্পনা কেন্দ্র, কিভাবে পরিবার পরিকল্পনা করতে হবে, কোন সময় কি করতে হবে। দেখো এইসব জন্য কি আমাদের বিভিন্ন যে সুস্বাস্থ্য রক্ষার জন্য এই কাজগুলো করে থাকে কি রাষ্ট্র। এরপরে বলতেছে যে জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দেখো এটাও আমাদের কি জনকল্যাণমূলক কাজের মধ্যে পড়ে, কল্যাণমূলক কাজের মধ্যে কি রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা। বলতেছে শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। কি শিক্ষিত নাগরিক তার অধিকার এবং দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। দেখো একজন হচ্ছে কি একজন মূর্খ ব্যক্তি যে তার রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে কি তিনি কতটুকু জানেন, কিন্তু তিনি কতটুকু জানেনও না। কিন্তু সেই ব্যক্তি যদি শিক্ষিত হয়, এই শিক্ষিত জনগোষ্ঠী জানে রাষ্ট্রের সব, দেখো এই শিক্ষিত জনই তার অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকেন। তাই সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করেন। দেখো অবশ্যই সরকার কি করছেন, এটা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করছে। তো বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কি 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, তাই না? তো দেখো 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা হচ্ছে কি বাচ্চা ভালো মতো পড়তেই জানে, রিডিং পড়তে পারে, ইংলিশ পড়তে পারে, তার নিজের নাম লিখতে পারে, সবকিছুই করতে পারে। তার জন্য বলতেছে যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করতে হবে। নারী শিক্ষার উপর কি গুরুত্ব সহ বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। তো দেখো এই নিরক্ষরতা দূরীকরণের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে। তারপরে বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত ক রাষ্ট্রের সরকার 2টি নতুন হাসপাতাল, বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য বই বিতরণ এবং বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন করে। এগুলো সাধারণত কি কল্যাণমূলক রাষ্ট্রে দেখা যায়। তার জন্য বলতেছে কি যে তাই ক রাষ্ট্রকে অনুচ্ছেদের কি আলোকে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়। তার জন্য কি বলতেছে অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা হয়। তো দেখুন এই কল্যাণমূলক কাজগুলো একটি রাষ্ট্র কিসের জন্য করে থাকে? যে জনগণের কি কল্যাণের জন্য করে থাকে। পরবর্তীতে জনগণ তাদের কি আবার জনপ্রতিনিধি হিসেবে চায়, তার জন্য করে থাকে। তার জন্য কি বলতেছে যে একটি রাষ্ট্রকে অবশ্যই জনকল্যাণমূলক কাজ করতে হয়। তো এরই মাধ্যমে আমরা কি এই অনুচ্ছেদে দেখো যে আমাদের অনুশীলনী কোশ্চেনটা সলভ করলাম। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।